হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি। আজকে দিনটা একেবারে অন্যরকম। কালকে যেমন সারা দিন বৃষ্টি হয়েছিল, পিটপিট করে হলেও হয়েছিল, আর আজকে এখন তো মাত্র 7:30 বাজে, তা সত্ত্বেও বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর। দাঁড়ান দেখাচ্ছি, 7:30তেই যা অবস্থা। দাঁড়ান দেখুন, মনে হচ্ছে না পুরো 9টা বাজে। বাইরে কীরকম চকচক করছে রোদ্দুর একদম। তো এখন সবার আগে গরম জল খাবো, তারপরে রেডি হয়ে বাজার যাব। আজকে না আমাকে একটু বাজারে যেতে হবে। বাড়িতে সবজি একদম নেই, কোনো রকম কোনো সবজি নেই, 4-5টা কাঁচা লঙ্কা ছাড়া। তো চলুন আগে আমি রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। আপনাদের অনেকের হয়তো এটা মনে হতে পারে যে অ্যাপেল সিডার ভিনিগার আসলে কি, এটা খেলে কি সত্যিই ওজন কমে? তো প্রথমেই বলি, অ্যাপেল সিডার ভিনিগার একটা ভিনিগার যেটা অ্যাপেলের রসকে ফার্মেন্টেড করে তৈরি করা হয়। এই ভিনিগার আবার দুই ধরনের হয়। একটা একদম পরিষ্কার, মানে ফিল্টার করা, যেটা রান্নায় ব্যবহার করা হয়। আর একটা হলো উইথ মাদার লেখা থাকে যেটাতে। এটা দেখতে একটু ঘোলা ঘোলা টাইপের হয়। এইটাই আমি জলের মধ্যে মিশিয়ে রোজ খাই। যদিও আজকাল অনেকেই স্বাস্থ্য সচেতন, তাই অনেকেই এই অ্যাপেল সিডার ভিনিগার সম্বন্ধে জানেন। তবে যারা জানেন না তাদেরকে বলি, এই অ্যাপেল সিডার ভিনিগারের কিন্তু অনেক রকম উপকারিতা আছে। পরে কোনো একদিন এটা নিয়ে আলোচনা করব। অ্যাপেল সিডার ভিনিগার খাওয়ার পরে আধ ঘন্টা কিচ্ছু খাওয়া যায় না, সেই জন্যে এই মুহূর্তে তো আমি চাটা কিছু খাবো না। তাই চটপট রেডি হয়ে নিলাম বাজার যাওয়ার জন্য। তো চলুন সবাই মিলে বাজার যাই। আজকে আমার অনেক কিছুই সবজিপত্র কেনার আছে, তার জন্য আমি একটা বড় ব্যাগও নিয়ে নেব। যদিও আমি কখনোই প্লাস্টিকে বাজার করি না, সব সময় আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে গিয়ে তবেই বাজার করি। বাইরে যা রোদ্দুর, তাতে সানগ্লাস পরে বাজারে গেলে ভালো হয়, এই আর কি। বাজারে চলে এসেছি সবজি মাসির কাছে। আর আজকে আমি ভেন্ডি, উচ্ছে, পটল, বেগুন, কলমি শাক, কাঁচা লঙ্কা, তারপর গাঁটি কচু, মোটামুটি যা যা পেয়েছি সবই আমি কিনে নিয়েছি। এরপরে চলে এলাম ফলের দোকানে, কারণ কলা কিনতে হবে। 4-5টা সিঙ্গাপুরি কলা কিনবো, তারপর এবারে বাড়ি যাব। বাজারে আজকে প্রচণ্ড গরম। কে বলবে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, বোঝবার উপায় নেই। কিন্তু কালকের দিনটা কি সুন্দর ছিল। আর এখন বাজারে গেলাম তো পুরো ঘেমে নিয়ে চান করে এলাম। সবার আগে চা খিদে পেয়েছে, চা বসাই। সকাল থেকে প্রচুর কাজ করে ফেলেছি, সেই সঙ্গে বাজার দোকানও করে চলে এসেছি। এইবারে এখন মোটামুটি 10-15 মিনিট একটু রেস্ট করব। মানে ওই চা খাবো আর রেস্ট করব। যার জন্য এই সময় আমি একটুখানি ফোনটাও নিয়ে বসেছি, সঙ্গে চশমাটাও নিয়ে বসেছি। কারণ এই সময়তেই আমি একটু মানে হোয়াটসঅ্যাপটা দেখি, কে কী মেসেজ করলো, কি করলো না করলো, কিংবা ফেসবুকটাও একটু দেখি কে কী পোস্ট দিল। মানে ওই চা খেতে খেতে আমার এইগুলো দেখতে বেশ ভালোই লাগে।
হ্যাঁ, কোনো কোনো দিন হয়তো অন্যান্য কাজ থাকে, তখন চা খেতে খেতে সেই কাজগুলোই করি। যেমন ধরুন কোনো সময় হয়তো মুদিমাল শেষ হয়ে গেল, তখন হয়তো চা খেতে খেতেই আমি মুদি বাজারের লিস্ট করলাম, বা কোনো অন্য কোনো হিসাব করা বাকি থাকলো, কত কী অনেক কিছুই তো থাকে। কিন্তু সেগুলো যদি না থাকে তাহলে এই সময় চা খেতে খেতে এই হোয়াটসঅ্যাপ দেখা আর ফেসবুক দেখাটা আমার একদম খুব পছন্দের একটা কাজ। বেশ ধীরে সুস্থে সময় নিয়ে নিশ্চিন্তে করি, কারণ আমি তো জানি যে একটু পরেই আমি আবার প্রচুর কাজের মধ্যে ঢুকে যাব। তখন তো আর এসব কিছু করব না, তখন আমি কোথায় থাকবো আর ফোন কোথায় থাকবে সে আমি নিজেই জানি না। এইবারে কিছুক্ষণের জন্য বিরতি নেব। বিরতি নয়, মানে এবারে আমি এক্সারসাইজ করব। সকাল থেকে চা খাওয়া, বাজার দোকান, সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে, আর এখন অনেকটা দেরিও হয়ে গেছে, কিন্তু তাহলেও কোনো না কোনো সময় তো নিজেকে একটু গুরুত্ব দিতেই হবে। এখন যদি এক্সারসাইজ না করি তাহলে আজকে আর সারাদিনে এক্সারসাইজ করাই হবে না। সেই জন্যে একটু দেরি হলেও আমি এখন সবার আগে পুরো এক্সারসাইজটা মন দিয়ে করব, তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। আজকে দেরি হবে তো দেরি হবে। আমি দেখেছি এরকম না, আমি আগে আগে করতাম যে দেরি হয়ে গেছে আজকে ছেড়ে দিই, তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে, রান্নাবান্না করতে। কিন্তু এখন আমি ইদানিং সেটা আর করি না, কারণ একটা না একটাকে প্রায়োরিটি দিতে হবে। আর এখন যেহেতু আমার শরীরের অবস্থা মানে একেবারে দিনকে দিন এতটাই বেশি ফেলে যাচ্ছি আমি চারিদিক দিয়ে, তো ভাবলাম না, ব্যায়ামটাকে আমাকে একদম একটা জায়গায় রেখে দিতে হবে। যাই হয়ে যাক না কেন এক্সারসাইজটা করতেই হবে। দরকার হলে আমি যেটা 3টে সেট করি সেটা 2টো সেট করব, কিন্তু একদম বন্ধ করব না। আজকে যেমন অনেকটা দেরি হয়ে গেছে, তো মোটামুটি এখন 9:30 বেজে গেছে, হিসাব মতো এখন এক্সারসাইজটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হলেও আজকে আমি 2টো সেট করে হলেও এখন এক্সারসাইজটা করব, তারপর আমি করব। আর আজকে বাজারে গেছিলাম, কিন্তু আজকে আমি ব্রেড নিয়ে আসিনি, তার কারণ আটা মাখা আছে। তো সেই জন্যে যাই হোক, তারা শর্টকাটে হয়তো রুটি আলু ভাজা করে দিতে পারি ওদেরকে, যা হয় করে দেবো, যা করি করব, কিন্তু এখন আমি আগে সবার আগে এক্সারসাইজটাই করব। তো চলুন ব্যায়াম করে তারপর ফিরে আসছি, তারপরে যাব আর কি রান্নাঘরে। সকালবেলায় 3 নম্বরের বাজারে কোনো পছন্দসই মাছ পাইনি, তার জন্য আমি সুপার মার্কেটে একটা পরিচিত দোকান আছে আমার, তাকেই একটা 1.5 কিলো ওজনের মতো রুই মাছের অর্ডার করেছিলাম। সেই মাছটাই দিতে এসছে। আমার আবার রুই মাছের থেকে কাতলা মাছটাই বেশি ভালো লাগে। আমি যদিও কাতলা মাছের জন্যই ফোনটা করেছিলাম, কিন্তু ওর কাছে কাতলা মাছ ছিল হচ্ছে 2 কিলো, 2.5 কিলো, 3 কিলো এরকম ওজনের। আচ্ছা বলুন তো, আমরা মাত্র বাড়িতে 2-3 জন লোক, 2 কিলো বা 2.5 কিলো একটা কাতলা মাছ নিলে তো 1 সপ্তাহ লাগবে সেই মাছটা খেতে, তাই না? আমি অবশ্য ওকে এটাও বলেছিলাম যে 2 কিলো ওজনের যে কাতলা মাছটা আছে ওটা থেকে আমাকে অর্ধেকটা কেটে 1 কিলো করে দাও, তাহলে অন্তত তবুও 3-4 দিনে আমরা ওটা শেষ করতে পারবো। তখন ওই মাছালা কি বলল জানেন আমাকে, যে জ্যান্ত মাছ কখনো আমরা কেটে বিক্রি করি না। একদম জলের মধ্যে যেগুলো সাঁতার কাটে ওই ধরনের যে জ্যান্ত মাছগুলো, ওগুলো ওরা কখনো কেটে বিক্রি করে না। তার কারণ হচ্ছে জ্যান্ত মাছ কাটলেই নাকি সমস্ত রক্ত বেরিয়ে যায়, আর তাতে ওজনে অন্ততপক্ষে 200-250 গ্রাম মানে কমে যায়। অর্থাৎ ওই 200-250 গ্রাম যে রক্তটা বেরিয়ে যাবে ওই ওজনটা ওদের লস হয়ে গেল। সেই জন্যে ওরা জ্যান্ত মাছ কখনো মানে কেটে বিক্রি করে না। যদি বরফের মাছ হয় তখন ওরা কেটে বিক্রি করে, কারণ বরফের মাছের মধ্যে থেকে তো রক্ত বেরোয় না, রক্তটা এমনিতেই জমাট বেঁধে থাকে মাছের মধ্যেই, আর তাই ওদের কোনো লোকসান হওয়ার ভয়ও থাকে না। যাই হোক, আজকে আমি চিকেনেরও অর্ডার করেছিলাম 1 কেজি মতো, কারণ আগের রবিবার দিনকে আমাদের কি একটা যেন অনুষ্ঠান ছিল, যার জন্য বাড়িতে চিকেন রান্না হয়নি। তার জন্য আমি 1 কিলো মতো চিকেনও অর্ডার করেছিলাম, সেটাও দিয়ে গেছে। তাই অষ্টমীর সাথে আমি এখন সেই গল্পই করছি। অষ্টমী বলছে, বৌদি আপনার কাছ থেকে নাকি চিকেনের দামটা বেশি নিয়েছে। ও বলতে চাইছে যে ওদের পাড়ায় যে চিকেনের দোকানটা আছে, যেখান থেকে ও চিকেন কেনে, সেই দোকানে নাকি চিকেনের দাম অনেকটা কম। সেই জন্য আমাকে বলছে, আপনি যদি চান তাহলে আমাকে বলবেন, আমি আমাদের পাড়ার দোকান থেকে চিকেন এনে দেবো, তাহলে দেখবেন আপনার অন্তত 20-30 টাকা বাঁচবে।
আসলে এটা আমিও বুঝতে পারি খানিকটা, যে বাড়িতে বসে ফোন করছি আর চিকেনটা বাড়িতে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে, তাতে ওরা কিছুটা চার্জ তো বেশি নেয়ই। সেটা মানে ভাবলে চলবে না, বাড়িতে বসে নিতে গেলে এটা মানে স্বীকার করে নিতেই হবে। তবুও আমি অষ্টমীকে বললাম যে তোমার পাড়ার যে চিকেনওয়ালা, তার ফোন নাম্বারটা তুমি আমাকে এনে দিও, আমি ওকে বরং ফোন করে জিজ্ঞেস করে নেব যে ও যদি বাড়িতে পৌঁছে দিয়ে যায় তাহলে আমি ওর কাছ থেকেই চিকেন নেব। ও যখন কিলোতে 30 টাকা করে কম নিচ্ছে, তাহলে একবার চেষ্টা তো করাই যেতে পারে। এই সব গল্প করছিলাম আর কি। অষ্টমী বলল, আমিও আজকে বাড়িতে চিকেন রান্না করে এসেছি বৌদি, সেই জন্যেই বললাম, আপনার কাছ থেকে না দামটা সত্যিই বেশি নিয়েছে। যাই হোক, এই সব টুকটাক কথাবার্তা বলছিলাম আর কি। মাঝে অনেকটা সময় পার হয়ে গেছে, ইতিমধ্যে আমি পুরো এক্সারসাইজ শেষ করেছি, ব্রেকফাস্ট বানিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, আমিও খেয়েছি। তারপরে এখন চলে এলাম রান্না করতে। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন আর কলমি শাক ভাজা, যেটা আমি বাজার থেকে আজকেই সকালবেলায় নিয়ে এসেছি। আমি কেমন বিধ্বস্ত হয়ে গেছি না, এক্সারসাইজ করেছি তো, এক্সারসাইজ করলে এরকমই হয়। আর একটু ঘেমেও গেছিলাম, জামাটাও খানিকটা খানিকটা ভিজে গেছে, ওই জন্য আর জামাটা ছাড়লাম না, একবারে একটু পরেই তো স্নান করতে যাব, ছাড়লাম না। তাহলে অলরেডি আমি কলমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, এবারে চিকেনটাকে ঠিক করবো। 1.5 কেজি মতো চিকেন এনেছি, 1.5 কেজি, তার থেকে সেটাকে 3 ভাগ করলাম। এখানে 4-5 টুকরো বা 6 টুকরো রেখেছি এখানে। এটা কোনো একদিন রাত্রির বেলায় রুটির সাথে ওই পেঁপে, আলু, গাজর সমস্ত কিছু দিয়ে স্টু মতো করব, যেটা রাত্রিবেলাতে ডিনারে খুব কাজে দেবে। আর এখন এইগুলো রান্না করব, এই যে এইগুলোকে বেছে রেখেছি। আর এখানে রয়েছে সলিড পিস, এই সলিড মাংসগুলোকে আমি আলাদা রাখবো। এগুলোকেও অনেক কিছুতে দেওয়া যায়, চাউমিনে দেওয়া যায়, তারপর পাস্তাতে দেওয়া যায়, আর কিছু না হোক এগুলো দিয়ে তো চিলি চিকেনও করা যায়। তো এইগুলোকে আমি আলাদা রাখবো। আজকে হাতে একদম সময় নেই, তা না হলে এগুলোকে ছোট ছোট করে কেটে একটু আদা রসুন বাটা আর একটু লেবুর রস মাখিয়ে রাখলে, আদা রসুন বাটা, নুন আর লেবুর রস মাখিয়ে রাখলে খুব ভালো হয়, ম্যারিনেট হয়ে থাকে। তো আজকে আর হবে না, আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। এবারে এটাকে রেডি করে নিই। নুন দিয়ে দিলাম সবার আগে, কারণ নুনটা সবার আগে না দিলে না পরে নুনটা যদি ভুলে যাই, এটা তো কাঁচা জিনিস, আমি তো আর চেখেও দেখতে পারবো না। ওই জন্য সবসময় মাছে বা মাংসে সবার আগে নুন দেওয়া উচিত। আর কিছু দেই আর না দেই, আদা রসুন বাটা, নুন, হলুদ, আদা রসুন বাটা দিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আর এবারে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নর্মাল মাংসের ঝোল হবে। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এবারে দিচ্ছি একটু সর্ষের তেল অল্প করে, ব্যাস। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, এবারে এই অবস্থায় 1 ঘন্টা ম্যারিনেশনে রাখতে পারলে খুব ভালো টেস্ট হতো, কিন্তু আজকে যেহেতু সময় নেই, ওই 10-15 মিনিট পরেই রান্নাটা বসিয়ে দেব। এদিকে কলমি শাক ভাজাটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, এটা মোটামুটি হয়ে গেছে। আর টাটকা টাটকা শাক তো এত সুন্দর নরম হয়ে গেছে, এটা আমি কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। এবারে একেবারে একদিকে ভাত বসিয়ে দিলাম আর অন্যদিকে চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো চিকেন হতে একটু তো সময় লাগবে, কারণ চিকেনের কষানোটাই আসল, বেশ সময় নিয়ে কষাতে হবে। আজকে যদিও আমি চিকেন কষা করব না, একটু ঝোলঝোলই করব আলু দিয়ে, কিন্তু তাহলেও একটু ভালো করে চিকেন না কষালে না চিকেনে একদম টেস্ট হয় না।
প্রায় 10-12 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এবারে দেখুন চিকেনের কালারটা কি সুন্দর এসছে। মানে চিকেনটা একদম কষানো হয়েও গেছে আর সাইড থেকে তেলও রিলিজ করছে। এইবারে আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিলাম, আর মানে ঠিক যতটুকু ঝোল রাখবো সেই বুঝে আর কি আমি ঝোলটা দিয়ে দিলাম। এইবারে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করব। চিকেন ওদিকে রান্না হচ্ছে, আর অন্যদিকে আমি আজকে বাজার থেকে যা যা জিনিসপত্রগুলো এনেছি সেগুলোকে একটু গুছিয়ে নেব। আজকে না বাজার থেকে আমি খারকোল পাতা নিয়ে এসেছি। খারকোল পাতাটা ঠিক কিভাবে বাটে আমি অবশ্য জানি না, ওই অগত্যা মাকে ফোন করব। তাছাড়া ইউটিউবেও আমি দেখে নিই, কিন্তু ইউটিউবে দেখে সবসময় আমি ভরসা করতে পারি না যতক্ষণ না মার কাছ থেকে এইগুলো ঠিকঠাক করে শুনি। মানে এই ধরনের রান্নাগুলো আমি আবার মার কাছ থেকে শুনে করতেই বেশি পছন্দ করি, মানে আমার মার কাছ থেকে শুনে আর কি। তো যাই হোক, বাজারগুলোকে এবারে তুলে গুছিয়ে রেখে তারপর খারকোল পাতাটা আজকে তো করব না, আজকে যেহেতু কলমি শাক ভাজা করে নিয়েছি ওটা কালকে করব। রান্না করতে করতে এদিকে সিঙ্কে অনেকগুলো বাসন পড়েছে, মানে সকালবেলা যে ব্রেকফাস্ট বানিয়েছিলাম সেই বাসন এবং আমরা যে সবাই মিলে ব্রেকফাস্ট খেয়েছি সেই সমস্ত বাসন ছিল। এবারে এইগুলোকে এখন মেজে বেসিনটা পুরো খালি করতে হবে, তা না হলে দুপুরবেলায় খাওয়ার পরে আবারও তো এক গাদা বাসন পড়বে, তখন দেখা যাবে সিঙ্কে আর জায়গাই ধরছে না। তো সেই জন্য ব্রেকফাস্টের যে বাসনগুলো হয় সেগুলো আমি প্রত্যেক দিনই মেজে একদম সিঙ্কটা খালি করে রাখি। আর তাছাড়া পয়সা দিয়ে কাজ করাচ্ছি বলে একেবারে সেই মানে টাকা উসুল করবার জন্য বেসিন ভর্তি বাসন রাখবো, সেটাও আমি কক্ষনো করি না। কারণ সবাই তো মানুষ, সুতরাং রান্না করতে করতে যেটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি সব দিনই আমি বাসনটা ধুয়ে রাখি। বাসন ধুতে ধুতে এদিকে আমার ভাত হয়ে গেছিলো, ভাতটা উবুড়ো দিয়ে দিয়েছিলাম। এবারে ভাতটাকে আমি দুই ভাগে ভাগ করেও নিলাম। আমি সাধারণত কাচের বাটিতেই রাত্রের ভাতটা রেখে দিই, তো সেটা ঢেলে দিলাম, আর বাকি ভাতটা আমি হাঁড়িতেই রেখে দিলাম, ওটা আমরা খাবো। ইতিমধ্যে আমার চিকেনও রান্না হয়ে গেছে, আর চিকেন কারির ফাইনাল লুকটা দেখেছেন কি সুন্দর লোভনীয় হয়েছে। এটা আমি কড়াইতেই রেখে দিলাম, খাওয়ার আগে একটু গরম করে নেব। আর এটা হচ্ছে কলমি শাক ভাজা। রান্না সেরে 5-10 মিনিটের জন্য এখানে একটু বসলাম, কেন বলুন তো, মানে কয়েকটা কথা বলবো। সেটা হলো আজকে তো ব্রেকফাস্ট বানিয়েছি, খুব তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়েছি, তারপর সবাইকে দিয়েছি, আমি নিজে খেয়েছি, সেগুলো একটাও তো শেয়ার করা হয়নি। তো সেই ব্যাপারেই কথা বলবো। আজকে আমি ব্রেকফাস্ট বানিয়েছিলাম কি বলুন তো, আজকাল ইউটিউব খুললেই দেখবেন একটা ব্রেকফাস্ট রেসিপি ভীষণ ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু এত কেন ভাইরাল হয়েছে, ইউটিউবের ব্যাপার তো কিছুই বোঝা যায় না, কোনটা যে কবে ভাইরাল হবে আর কোনটা যে হবে না কেউই বলতে পারে না। প্লেন একটা রুটি অমলেট, বাংলায় যদি বলি রুটি অমলেট, কিন্তু ঠিক রুটি অমলেট নয়, মানে নর্মাল একটা আটার রুটি করে নিলাম, রেখে দিলাম। তারপর একটা অমলেট যেটা বানিয়েছি, অমলেটের মধ্যে মোটামুটি আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর স্প্রিং অনিয়ন, এগুলো সব দিয়েছি। দিয়ে অমলেটটা করলাম, তারপর তার উপরে রুটিটা চাপিয়ে দিলাম, ঠিক যেমন করে আমরা এগ রোল বানাই। তারপরে রুটিটা উল্টে দেওয়ার পরে ওর ভেতরে একটু সস দিলাম, একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু চিজ গ্রেট করে চিজটা দিয়ে ওটাকে জাস্ট ভাজ করলাম। ভাজ করে তারপর উল্টে পাল্টে নামিয়ে দিলাম। ততক্ষণে চিজটা মেল্ট হয়ে গেছে। তারপর ওটাকে এরকম আর করেই লম্বা লম্বা করে কেটে কেটে, আপনারা হয়তো দেখে থাকবেন, এত যখনই ফোন খুলি তখনই দেখি ওই ইয়েটা দেখাচ্ছে, মানে শর্টসে বিশেষ করে। শর্টসগুলো দেখতে তো বেশ ভালোই লাগে, শর্টসে দেখবেন ওই ব্রেকফাস্টটা বারবার আসে। তা ভাবলাম কী এমন খেতে লাগে, সে তো আমি রোজই করি, রুটি অমলেট তো আমি করেই থাকি। তো ঠিক আছে, এবারে না হয় একটু চিজ দিলাম, একটু শসা কুচি, পেঁয়াজ কুচি দিলাম, আর একটু সস দিলাম, দেখা যাক কেমন। কিন্তু ভালোই লেগেছে খেতে, মানে রুটি অমলেটের থেকে একটু আলাদা। তো আমার আসলে তখন এত তাড়া ছিল, তো সকালবেলায় আসলে এক্সারসাইজ, বাজারে গিয়ে কিছুটা সময় নষ্ট হয়েছে, কমসে কম 40-45 মিনিট দোকানে গেছে। তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে পুরোটা এক্সারসাইজ করেছি, মানে একটুও ছাড়িনি। প্রথমে ভেবেছিলাম 2টো করে সেট করব, লাস্টে 2টো করে সেট নয়, আমি একবারে 3টে করে সেট করেই করেছি প্রত্যেকটা এক্সারসাইজ। বাবা কি গরম লাগছে,
তারপর এবারে আমার এক্সারসাইজ শেষ হয়নি, তার আগের থেকেই সবাই খেতে চাইছে, ব্রেকফাস্ট হয়েছে কিনা সব তাড়া দিচ্ছিল বাড়িতে। তো সেই জন্যে ভাবলাম যে না, আর তো বেশি দেরি করা যাবে না। আর তখন যদি আমি মানে শ্যুট করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। যে কোনো জিনিস শ্যুট করতে গেলে তো একটু সময় লাগে, তার চারিপাশটা ঠিকঠাক করতে হয়, ক্যামেরাটা সেট করতে হয়, তাতে তো সময়টা তো বেশিই লাগে। ওই জন্য আমি অন্য যেদিন করব, যেহেতু আমার আজকে ভালো লেগেছে, তো এটা আমি আবারও কোনো একদিন করব, সেদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমার কিন্তু খেতে বেশ ভালোই লেগেছে। যাই হোক, এবারে 5 মিনিট বসেই স্নান করতে যাব। পুরো গাটা দেখেছেন, পুরো ভিজে গেছে। আসলে এক্সারসাইজ করতে গিয়েই ভিজে গেছিলো, তারপরে আবার এই পোশাক পরে রান্না করলাম, তাতে তো ভিজে তো যাবেই। যাই হোক, আমি তাহলে এবারে স্নান করতে যাই, আর কাল সকালে আবারও দেখা হচ্ছে। টাটা।